তারানাথ তক্তপোষের উপর বসে বসেই হাত বাড়ালো উপরের দিকে। তারপর একটা অদ্ভুত কায়দায় হাতটা ঘুরিয়ে নিয়ে মুঠো বন্ধ করল। তারানাথের দুই চোখ বোঝা, ঠোঁট নড়ছে। স্পষ্ট বোঝা যায় কোনো এক গুচ্ছ মন্ত্র তার ঠোঁট দিয়ে উচ্চারিত হচ্ছে। তার চোখের পাতা বন্ধ থাকলেও তীর তীর করে কাঁপছে পাতার অগ্রভাগে থাকা কালো লোমশ রুমগুলো। আমি আর কিশোরী সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই গন্ধটা পেলাম। কস্তুরী জিনিসটার চল কিংবা বাজার মূল্য বর্তমানে যেভাবে বেড়ে চলেছে, আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু এতটা ছিল না। শুধুমাত্র গন্ধের জন্য একটা বস্তু এতটা লোভনীয় হয়ে উঠতে পারে তা কস্তুরীর কথা না জানলে বোঝাই যেত না। আর ঠিক এই কারণেই পৃথিবীর বুকের জঙ্গলগুলোতে হরিণ নিধন চলে আসছে। এভাবে চলতে থাকলে যে একদিন গোটা পৃথিবী হরিণ শূন্য হয়ে আসবে তা আমাদের অজানা নয়। তারানাথ চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, কি হে, পেলে সেই সুবাস? সত্যি বলতে কি, উত্তর দেওয়ার মতন অবস্থায় আমরা ছিলাম না। এমনকি কিশোরীর মতো সব ব্যাপারে অবিশ্বাসী কেউ দেখলাম কেমন হতবাক হয়ে তাকিয়ে রয়েছে তারানাথের হাতের দিকে। তার ডান হাত এখন আমাদের সামনে, তবে এখনও তা বন্ধ। আর সেই হাত থেকেই যেন বেরিয়ে আসছে একটা গন্ধ। গন্ধটা কেমন তা এক কথায় বলে বোঝানো অসম্ভব। খাঁটি সর্ষের তেল নাকের সামনে ধরলে যেমন একটা ঝাঁঝ ঝাঁঝ গন্ধে নাক থেকে মাথা পর্যন্ত অবশ হয়ে যায়, ঠিক তেমন। তবে গন্ধটা মৃদু, যেন বহুদূর থেকে ভেসে আসছে সেই গন্ধ, আর তা থেকে যাবে বহুদিন পর্যন্ত। তারানাথ আবার আগের মতোই রহস্যময়ভাবে হেসে বলল, কস্তুরীর গন্ধ যে একবার পেয়েছে সে কোনোদিনও ভুলবে না। বেশ ভালো আর খাঁটি কস্তুরী হলে একটা মানুষের গোটা জীবন পর্যন্ত এ গন্ধ নাকে থেকেই যাবে। আমি তো শুনেছি কস্তুরী থাকে হরিণের পেটের মধ্যে, তাহলে হরিণ নিজে এসেই গন্ধ পায় না? পায়। এখানে একটা মজার ব্যাপার ঘটে জানো তো। পুরুষ হরিণের বয়স যখন 10 বছর হয় তখনই এই কস্তুরী গ্রন্থি তার দেহে বাড়তে থাকে। নারী হরিণের সাথে মিলনের সময় এই গ্রন্থির গন্ধ আকৃষ্ট করে তাকে। এই গন্ধের প্রভাবেই সে পুরুষ হরিণের কাছে যায়। তারপর মিলন শেষে বা মিলন ঋতুর পরে এই গ্রন্থি নিজের থেকেই খসে পড়ে যায় হরিণের দেহ থেকে। তখন তা কুড়িয়ে নিয়ে কিছু মানুষ শুকিয়ে কস্তুরী বানায়। এখানে মজার ব্যাপারটা কি ঠাকুরমশাই? মজার ব্যাপার আছে একটা। পুরুষ হরিণ নিজেও বুঝতে পারে না যে তার শরীরে অমন একটা গন্ধ আছে। নিজের শরীরের কস্তুরীর গন্ধ তাকে পাগল করে দেয়। সেই গন্ধ খুঁজতে গিয়ে সে গোটা জঙ্গল ঘুরে বেড়ায়, দৌড়ায়, সামনে যা পায় তাই ঠুসিয়ে দেয়, কিন্তু গন্ধের উৎস খুঁজে পায় না। একবারও সে বুঝতে পারে না যে তার নিজের শরীরে জন্মেছে ওই সুগন্ধি। তাহলে শুধু শুধু হরিণ মারার কি প্রয়োজন? একটা সময়ের পরে তো সেটা খসেই পড়বে। মানুষ অপেক্ষা করতে জানে না হে। ঋতুর শেষ পর্যন্ত অপেক্ষা করার চেয়ে মাত্র 10-11 বছর বয়সী হরিণ মেরে সে কস্তুরী তো পাবেই, সঙ্গে করে পাবে আরো হরিণের চামড়া, শিং আর মাংস। মানুষ বড়ই নির্দয় বুঝলে। আসলে সত্যি বলতে কি, আমরা যতটা ভাবি তার চেয়েও বেশি নির্দয় সে। আমার মুখে আর কথা জোগায় না। মানবজাতির এত বড় অপমানের কথা নিজের কানে শুনেও নিশ্চুপ থাকার ব্যর্থতার কারণ যে আজ তারানাথের বাড়িতে এসে দেখি সে দাওয়ার কাছে বসে কি যেন ভাবছে। তার দাড়ি জটার মধ্যেকার একটা রুক্ষ ভাব যেন তাকে কেমন অচেনা করে দেয় আমাদের কাছে। সেই প্রথমবার যখন এসেছিলাম তারানাথের কাছে, তখন প্রথম দিনেই অবাক করে দিয়েছিল সে আমায়। আর আজও সেই প্রথম দিনের কথা আমার মনে পড়ে গেল তারানাথকে দেখে।
কিশোরী উঠোন পেরিয়ে যেতে যেতে বলল, আকাশ পাতাল কি ভাবছেন ঠাকুরমশাই? তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, ও, তোমরা এসে গেছো? আমি ভাবলাম আজ আর তোমরা এলেই না। সকাল থেকে যা ঝড় বাদলা শুরু হয়েছে, বৃষ্টি তো এই এলো বলে। তারানাথের কথাটা কিন্তু মিথ্যে নয়। আজ সকাল থেকেই আকাশ কালো করে ঝড় এসেছে। গোটা আকাশটা কেমন শান্ত। কালো চাদর দিয়ে কেউ যে একটা সাদা আলোকে ঢেকে দিয়েছে, আর সেই চাদরের ছোট ছোট জাল ফাঁক দিয়ে বেয়ে এসে পড়ছে মাটিতে। তাতে চারপাশে ভালো করে দেখা যাওয়ার বদলে আরো বেশি করে অস্পষ্ট করে দিচ্ছে যেন। বৃষ্টি আসেনি, মাঝে মাঝে ঝলক ঝলক ঠান্ডা হাওয়া এসে বুঝিয়ে দিচ্ছে দূরে কোথাও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর তার রেশ এসে পড়ছে হাওয়াতে। রাস্তায় নেমে কিশোরী বলেছিল, কাল একটা সুগন্ধি কিনলাম। এখন মাসের শুরু, এই সময়টা আমরা একটু নবাবি করেই থাকি। মাস যত গড়াতে থাকে আমরা ততই দেউলিয়া হয়ে পড়তে থাকি। শেষে এমন অবস্থা হয় যে পকেটের অবস্থা হয়ে পড়ে ততই বচ। আমি বললাম, আবার এই মতি হলো কেন? হবে না কেন? কলকাতা শহরে এখন সুগন্ধি কেনার ধুম পড়েছে। বিলেত থেকে আমদানি হয় সেসব সুগন্ধি। বাজারে এসবের খুব দাম। কাল একটা চোখে পড়লো তাই কিনে নিলাম। কিসের সুগন্ধি? ফুলের, রজনীগন্ধা দিয়ে তৈরি বলল লোকটা। এই নিয়ে আমাদের আর কথা হলো না। এক প্যাকেট পাসিং শো কিনে নিয়ে আমরা তারানাথের বাড়িতে পৌঁছলাম। আমাদের দেখে ঠাকুরমশাই বললেন, বসো বসো, তোমরা বসো, একটু তোমাদের সাথে গল্প করি। আজ আর গল্প বলার আমার ইচ্ছে করছে না। আমি মনে মনে প্রমাদ করলাম, গল্প হবে না? গল্প না হলে তো আমাদের আজকের গোটা দিনটাই মাটি। কিন্তু তারানাথের কাছে আমরা দুজন আসবো আর তার মুখে অদ্ভুত কোনো গল্প শুনবো না, তা আবার হয় নাকি? কিন্তু তা নিয়ে আর কিছু না বলে আমরা দাওয়ার ওপর তক্তাপোষে বসে পড়লাম। তারানাথ বাতাসে দুবার গন্ধ শুকে বলল, তোমরা কি কোনো সুগন্ধি মেখেছ? হ্যাঁ, কিসের গন্ধ বলুন তো? যতদূর মনে হচ্ছে রজনীগন্ধার, তবে অতি নিম্নমানের রজনীগন্ধা। ভালো রজনীগন্ধা হলে তার গন্ধ অনেক দূর থেকেই পাওয়া যেত। এ বিলেত থেকে আনা সুগন্ধি ঠাকুরমশাই, একবার গায়ে এক ফোঁটা দিলে দুদিন ধরে গন্ধ থাকবে। আমি বললাম, প্রথম যেদিন আমি এখানে এসেছিলাম সেদিন আপনি বেল ফুলের গন্ধ এনেছিলেন আমার রুমালে, মনে আছে? বাড়ি ফিরে গিয়েও সেই গন্ধ পেয়েছি। সেও তো আপনি তন্ত্রমন্ত্রের দ্বারাই করেছিলেন, তাই না? আগের সময় হলে বেল ফুলের গন্ধের সাথে আমি বেল ফুল এনেও দিতাম তোমাদের হাতে, কিন্তু এখন আর সে ক্ষমতা নেই। যা ক্ষমতা পেয়েছিলাম তার সবটাই তো গেছে অপব্যবহারে। সাধনা করে যা শক্তি পেয়েছিলাম তার সবটাই এভাবেই ক্ষয় করে ফেলেছি। নেহাত মধুসুন্দরী দেবীর আশীর্বাদে খেয়ে পড়ে বেঁচে থাকার কথা, তাই আছি, না হলে তো কবে। সে তো জানি, কিন্তু এই সুগন্ধি আনার ব্যাপারটা কি তন্ত্রের কোনো গুপ্তবিদ্যা? তারানাথ সামান্য হাসল, তারপরে বলল, এ অতি নিম্নমানের তন্ত্র। যে তন্ত্রবিদ্যা দিয়ে খালি হাতে আকাশ থেকে মন্ডা মিঠাই কিংবা কাঁচা গোল্লা পেরে আনা যায়, এ হচ্ছে সেই স্তরের বিদ্যা। সাধকের এই বিদ্যা আয়ত্ত করতে খুব বেশি সময় কিন্তু লাগে না। একভাবে লেগে থাকতে পারলে 1 বছরের মধ্যেই এ বিদ্যা আয়ত্ত করা যায়। তবে আমার সময় লেগেছিল আরো বেশি, কারণ একভাবে সাধনা করা আমার ভাগ্যে কখনোই ছিল না। কিছুই কি পারবেন না আর? মানে সেই আগের বারের মতো কোনো সুগন্ধিই সই না হয়? হ্যাঁ ঠাকুরমশাই, আজ একটা এমন কিছু দেখান যা অনেক দিন দেখিনি। তারানাথের 2 চোখ কেমন যেন জ্বলে উঠল। বাইরের দিকে তাকিয়ে আকাশে কি যেন দেখতে লাগলো একভাবে। তারপর বলল, দেখি একবার চেষ্টা করে,
অনেকদিন তো আর এসব করি না। রসো, একটু রসো। কস্তুরীর গন্ধে চারিদিকে ম ম করছে। তার মাঝে তারানাথের মুঠো বন্ধ হাত আমাদের সামনে রয়েছে। আমি আর কিশোরী উৎসুক হয়ে তাকিয়ে রইলাম সেই হাতের দিকে। তার হাত সামান্য কাঁপছে। এরপর ধীরে ধীরে সেই হাত খুলতেই আমরা অবাক হয়ে দেখলাম তার হাতের মধ্যে কিছুই নেই। অথচ হাত খোলার পরেই কস্তুরীর গন্ধটা যেন হঠাৎ তীব্রভাবে আমাদের নাকে এসে লাগল। এতই তীব্র আর ঝাঁঝালো গন্ধ যে আমাদের নাক জ্বালা করতে লাগলো। এই এক অদ্ভুত ব্যাপার। তারানাথের হাতে কিছুই নেই, অথচ গন্ধটায় মনে হচ্ছে তার হাতের ঠিক মাঝখানে একটা গোটা কস্তুরীর থলি রয়েছে। তারানাথ হেসে হাতটা সরিয়ে নিল। তারানাথ একটু উসখুস করছে দেখে কিশোরী আমার দিকে হাত বাড়ালো। এবার এই ইঙ্গিতটা স্পষ্ট। আসলে পথে আসার সময় আমরা সিগারেট খেয়েছিলাম, তাই প্যাকেটটা আমার পকেটেই ছিল। তারানাথ বলল, বহুদিন তামাক খাওয়া হয়নি। আগে চারি আমাকে তামাক সেজে জল ভরে টিকে আগুন জ্বালিয়ে দিত। এখন আর সেসব কোথায়, কেই বা করবে? তামাক খেয়ে আর কাজ নেই, বরং নিন এই সিগারেটটা খান। বলেই আমি প্যাকেটটা বাড়িয়ে দিলাম তারানাথের দিকে। একটা সিগারেট বার করে বাকি প্যাকেটটা নিচে নামিয়ে রাখতে যেতেই কিশোরী বলল, ওটা আপনি রেখেই দিন ঠাকুরমশাই, পরে লাগবে আপনার। তারানাথ তাও সেটা তক্তাপোষের ওপর রেখে দিয়ে দেশলাই চালালো। সিগারেটে অগ্নিসংযোগ করে একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে আকাশের দিকে তাকালো। তারপরে বলল, বড়ই স্বাদ হয় জানো সেই আগের মতো পথে বেরিয়ে পড়তে। এখন তো আর সাধনার সময়ও নেই। বলেই হেসে ফেলল তারানাথ। আবার বলল, তবুও মনে হয় কোথাও বেরিয়ে পড়ি, ঘুরতে ঘুরতে এগিয়ে চলে যাই কোনো এক অজানার পথে। এতদিন তাও চারির মায়া আমাকে আটকে রাখত, এখন তো আর সেও নেই। এখন আমি একা, মুক্ত বিহঙ্গ। সে কি, আপনি এমনও ভাবেন নাকি? ভাবনা কি আর সাধে হয়? ভাবতে কি চায় মানুষ? ভাবনা তো নিজে থেকেই আসে। এসব কথা থাক না ঠাকুরমশাই, একটা গল্প বলুন আজ। গল্প বলতে আজ আর ইচ্ছে করছে না। আজ সকাল থেকে কেন জানি না মনটা সেই অতীতের পথে পথে পড়ে থাকতে চাইছে। সেই গ্রামের রোদে জ্বলে যাওয়া মেঠো পথের ওপর বৃষ্টি ভেজা সোঁদা গন্ধ, সবুজ মাঠের ওপর বোনা সোনালি ধানের দল হাওয়ায় তুলে যাওয়া, কিংবা ধরো আকাশে সাদা মেঘের দলের ফাঁক দিয়ে উঁকি দেওয়া নীল আকাশের গা বেয়ে চলা হাওয়া। সেসব কি আর আজ দেখতে পাবে? পাবে না। এমনি কি আর মন পড়ে থাকে সেখানে? সেই সব দিন আর আজকের মাঝে কি অনেক ফারাক? বিস্তর ফারাক হে, বিস্তর ফারাক। আমাদের ছোটবেলাটাই ছিল অন্য রকম। গায়ে সর্ষের তেল মেখে রোদে গরম জলে স্নান করা, মায়ের হাতের বোনা কাঁথায় শুয়ে ঝিমিয়ে দুপুর পার করা, বিকেলে বাড়ির দাওয়ায় কিংবা সন্ধ্যের উঠোনে বসে বাবার কাছে হ্যারিকেনের আলোয় গল্প শোনা। এখন তো তোমরা আধার কাকে বলে জানোই না। গ্রামের আধার যে কত নিকষ কালো হতে পারে তা তোমরা ভাবতেও পারবে না হে। সে আধারে নিজের হাত মুখ ভালো করে ঠাহর করা যায় না। এখন তো সব আলোয় ভরে গেছে। আমরাও গ্রামে গিয়েছি ঠাকুরমশাই, আমার মাসির বাড়ি গ্রামেই। মাসে অন্তত একবার আমি সেখানে যাই। সে যাই বলো তোমরা, আমাদের গ্রামের ব্যাপারই ছিল আলাদা। সে কেখালির মাঠ, ডোবার পাড় আর গ্রামের জঙ্গল। তারানাথের কথা শেষ হওয়ার আগেই কিশোরী বলে উঠল, ছোটবেলার কোনো এক গল্প বলুন না আজ। এই যে গ্রাম নিয়ে আপনি এত কথা বলছেন, তা নিয়েই কোনো গল্প হোক না আজ। তারানাথ হাসল।
গল্প না শুনে তোমরা ছাড়বেই না তাহলে দেখছি। আমি একটু ইতস্তত করে বললাম, মানে সপ্তাহে একটা দিনই তো আপনার কাছে ঠিক এই কারণেই যে আসা। আপনারও তো আমাদের কাছে নিজের অতীতের কথা বলতে ভালো লাগে, তাই নয় কি? তা কি আপনি অস্বীকার করতে পারবেন? তা অস্বীকার করি বা কি করে? তোমরা ছাড়াই বুড়োর কাছে আর কেই বা আসে বলো? তবে তোমরা যখন একান্তই গল্প শুনবেই, তাহলে একটু রোসো। তারানাথ আমাদের সামনে বসেই চোখ বুঝল। চোখ বুজে স্থিরভাবে বসে রইল কিছুক্ষণ, যেন অনেক পুরনো দিনের কোনো কথা ভাবছে সে। সেভাবেই কিছুক্ষণ থাকার পর চোখ খুলে কিশোরীর দিকে চেয়ে শুরু করল। তখন আমার বয়স কম, সদ্য পথে বেরিয়ে পড়েছি, মনে উদ্যম সাহস আর কৌতূহল। সাধনার পথে নিজেকে নিমজ্জিত করতে হবে। অজানাকে জানার এক তীব্র বাসনা মনে রেখে পায়ে হেঁটে এগিয়ে চলেছি মাইলের পর মাইল। কিন্তু মনে সাধনার তীব্র বাসনা থাকলে কি হবে? সদ্গুরুর সন্ধান পায়নি তখনও। পথে কোনো সাধক কিংবা সন্ন্যাসীর দেখা পেলে তার সঙ্গ পাওয়ার জন্য ঘুরঘুর করেছি তার পিছনে পিছনে। হয়তো টানা 2-3 দিন তার পিছনে ঘোরার পর সে আমার উপস্থিতি লক্ষ্য করেছে। একবার তো এমন হয়েছে, এক শ্মশানে এক সাধুর আস্তানার খোঁজ পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি। তখনকার শ্মশান ছিল অন্য রকম, ধুধু মাঠ কিংবা নদীর ধারে শ্মশান। মরা পোড়াতে এসে জোরে বৃষ্টি নামলে সব যাত্রার লোকেদের আশ্রয় নিতেই হয়তো ছুটতে হবে অনেক দূরের কোনো গ্রামে। তেমনই একটা মাঠের এক পাশে শ্মশান। আগের রাত্রে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমি ব্রাহ্মণ বলেই হয়তো গ্রামের গৃহস্থ বাড়িতে বেশ খাতিরই পেয়েছিলাম। তারা জাতিতে গোয়ালা। রাতে আমায় দুধ আর ফল খেতে দিল, আর একটা আলাদা ঘর ছিল তাদের। তাতেই উলের কম্বল আর চাদর বিছিয়ে বিছানা করে দিল। পরদিন বেরিয়ে আসছি এমন সময় বাড়ির কর্তা বললেন, ঠাকুর, আপনি যাবেন কোথায়? এখনো তা ঠিক করিনি। ভালো গুরু পেলে প্রথমে দীক্ষা নেব, তারপর এ পথেই চলব। যতদূর যাওয়া যায় ততদূর যাব। যোগেন কি যেন ভাবল, তারপর বলল, তাহলে আপনি উত্তর দিক ধরে এগিয়ে যান। এ গ্রাম পেরিয়ে অন্য গ্রামে ঢোকার আগে একটা শ্মশান পড়বে। সেখানে এক সাধুর আস্তানা আছে। গ্রামের মানুষ বলে সে নাকি একটু অন্যরকম, আর 5টা সাধুর মতো সে নয়। পরতপক্ষে সে কাউকে নিজের কাছে ঘেঁষতে দেয় না, কেউ কাছে গেলেই তাড়িয়ে দেয়। আমি তার কথা শুনে মনে মনে বেশ উৎফুল্ল হয়ে পড়লাম। তবে কি এই সেই গুরু যাকে আমি খুঁজে চলেছি, যার জন্য আমি পথে নেমেও এখনো পর্যন্ত কোনো সঠিক লক্ষ্য খুঁজে পাইনি? সেই যে বাড়িতে থাকতে যে একটা ভাব, একটা মন খারাপ করা অনুভূতি গ্রাস করতো আমায়, যেন মনে হতো কোথায় যেন চলে যেতে হবে আমায়, কোথায় যেন কেউ অপেক্ষা করে আছে আমারই জন্য। সেই অজানা পথে সূত্রপাত কি এখান থেকেই হবে? আমি জগনকে বিদায় জানিয়ে উত্তর দিকের পথ ধরলাম। জগন যাবার সময় আমায় বলল, ঠাকুর, আবার এদিকে এলে কিন্তু আমার বাড়িতে একবার পায়ের ধুলো দেবেন। গোটা সকাল হেঁটে আমি গ্রামের সীমানায় পৌঁছালাম। বাঁদিকে একটা ধুধু মাঠ, ডান দিকে গ্রামের সীমানায় 2-1টা বাড়ি ঘর। সেই মাঠেরই কথা বোধহয় বলেছিল জগেন। আমি মাঠে নামলাম। মাঠটা একসময় চাষের জমি ছিল, এখন কোনো কারণে চাষ আর হয় না বললেই চলে। এখানে ওখানে ঘাস জন্মেছে, আর তার মাঝে যা বেশি দেখা যায় তা হলো শক্ত মাটি। শক্ত পাথুরে মাটিতে খালি পায়ে হাঁটা খুব একটা সহজ কাজ নয়। যারা সে পরিস্থিতিতে পড়েনি তারা এই ব্যাপারটা যে ঠিক কতটা শক্ত তা বুঝতে পারবে না। মাঠটা অনেক বড়। বেশ কিছুটা সময় লাগলো আমার মাঠটা পেরিয়ে যেতে। যত এগিয়ে যেতে লাগলাম ততই আমার চোখে স্পষ্ট হতে লাগলো মাঠের অন্য পাড়ের সবটা। ভেবে দেখো একবার,
এত বড় সে মাঠ যে এক পার থেকে অন্য পার সহজে দেখা যায় না, তার জন্য মাঠের মাঝামাঝি যাওয়া দরকার। অনেকটা হেঁটে যখন ওপারের দৃশ্যটা আমার চোখের সামনে ফুটল, তখন আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছি। আমি বলেছি, তখন আমি সবে পথে নেমেছি। মনের কৌতূহল কিংবা সাধনার ইচ্ছেতে আমি পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম পেরিয়ে যেতে পারলেও মাঠটা কেন জানি না বড্ড দুর্ভেদ্য মনে হচ্ছিল। দুর্ভেদ্য মাঠটা পেরিয়ে যখন ওপারে পৌঁছলাম, তখন ঘামে আমার শরীর ভিজে জবজবে। মাথার উপর সূর্য তখনও নিজের সর্বশক্তি দিয়ে রোদ ছড়িয়ে চলেছে। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম একটা শ্মশানই বটে। এক জায়গায় চিতার নিভে যাওয়া কাঠ কয়লা পড়ে আছে, একটা ছাতিম গাছের তলায় একটু ছায়া আছে, বাকি সব জায়গাটা রোদে তপ্ত হয়ে পুড়ছে এই সময়েও। আমি এগিয়ে গিয়ে ছাতিম গাছের তলায় বসলাম। আমার পরনে একটা ধুতি আর পাতলা সাদা রঙের জামা। পরে আমি সিঁদুর রঙের কাপড় নিম্নাঙ্গে আর ঊর্ধ্বাঙ্গে ঠিক সাধকের মতোই পরিধান করতাম, তবে তখনও সে সময় আসেনি। আমি ভেজা জামাটা খুলে একবার নিংড়ে নিয়ে পাশে মেলে দিলাম, তারপর গাছের গুড়িতে হেলান দিয়ে বসে রইলাম। মনে মনে ভাবলাম, যোগেন তো আমায় বলেছিল এখানে কোনো এক সাধু আস্তানা গেড়েছে, কিন্তু কই, চারিদিকে তো কাউকেই দেখতে পাচ্ছি না। গ্রামের দিকে যেতে গেলে তো একটা মাঠ পেরিয়েই যেতে হবে, আর যদি অন্যদিকে যায়, শ্মশানের উল্টো দিকে একটা জঙ্গল শুরু হয়ে গেছে। সেদিকে যদি কেউ যায় তাহলে ব্যাপারটা আলাদা। বসে থাকতে থাকতে বাড়ির কথা বড্ড মনে পড়ল, মায়ের কথা মনে পড়ল। মা হয়তো এখনো ভাবছে আমি এই বাড়ি ফিরে আসব। যে মানুষ ক্রোধের বশে কিংবা অভিমান করে বাড়ি ছাড়ে, সে ফিরে যেতে পারে, কিন্তু যে মানুষ বাড়ি ছাড়ার জন্য বেরিয়ে আসে, সে যে আর ফিরে যায় না। তা বোধহয় মায়ের জাত বোঝে না, বুঝলেও হয়তো মানতে চায় না। কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। ঘুমটা ভাঙলো একটা শব্দে, পায়ে হাঁটার একটা খসখসে শব্দ। কাছেই জঙ্গল থাকায় শুকনো পাতা মাটির ওপরে পড়ে জমা হয়েছে এখানে ওখানে, তার উপর পা ফেলার শব্দ হয়েছে। আমি চোখ তুলে তাকাতেই দেখলাম একজন লোক এগিয়ে আসছে। লোক নয়, এর আগেও আমি তাকে এখানে দেখিনি। তার পরনে রক্তাম্বর, হাতে রুদ্রাক্ষের মালা। আমায় দেখেও সে কোনো কথা না বলে হেঁটে গেল নিজের লক্ষ্যে। আমিও স্পষ্ট বুঝলাম এই সেই সাধু যার কথা আমায় যোগেন বলেছে। আমি উঠে দাঁড়ানোর কথা একবার ভাবতেই মনে হলো থাক, অধৈর্য হয়ে বসেই রইলাম ওই গাছের নিচে। সেদিনের পর আরো 2 দিন কেটে গেল। আমি গোটা দিন অপেক্ষা করেই কাটাই, আর তারপর সেই সাধুর কাছে গিয়ে বসি। তার সামনে তাকিয়ে দেখি ধুনি জ্বলছে, আর সাধু এক মনে চোখ বুঝে কি যেন একটা করছে। 2 দিন কাটলো এভাবে। আমি রোজ সন্ধ্যায় সাধুর সামনে গিয়ে বসি। সে নিজের মতো ধুনি জ্বালিয়ে বসে ধ্যানে মগ্ন হয়, আমি চেয়ে থাকি। তারপর এক সময় সেই গাছতলায় ফিরে যায়। একদিন সাধু ধুনির আগুন একটু উস্কে দিয়ে আমায় হাতছানি দিয়ে ডাকলেন। আমি কাছে যেতেই তিনি বললেন, এই কচি বয়সে এ পথে কেন এসেছিস? যা যা, বাড়ি ফিরে যা। আমি এই প্রথম সুযোগ পেলাম কিছু বলার, তাই বেশ জোরের সাথেই বললাম, আমি সাধনা করতে চাই, এই পথে গিয়ে দেখতে চাই কি আছে। ওরে বেটা, সাধু হতে চাস? তা সাধু হতে গেলে কি ঘর ছাড়তে হয় রে? বাড়িতে থেকেও যে সাধনা করা যায় রে বেটা। আমি ফেরার জন্য তো আসিনি বাবা। কিন্তু তোর কপালে যে তন্ত্র সাধনা নেই রে, বেকার কেন এই পথে এসেছিস বলতো? কেন নেই? কেন? সে অনেক কথা। তা তুই এখন বলতো, তুই কি ফিরে যাবি? না, ফিরবো না।
আমায় দীক্ষা নেওয়ার ব্যবস্থা কি করা যাবে এখানে? আর যদি আমায় আপনি কিছু শেখান তাহলে আমি আপনার শিষ্য হয়েই থাকব। সাধু এতক্ষণ আমার সাথে কথা বললেও আমার দিকে সোজাসুজিভাবে তাকাননি একবারও। হয় ধুনির দিকে, না হয় অন্যদিকে তাকিয়েই কথা বলেছেন। আমিও তার মুখ ভালোভাবে দেখতে পাইনি। এবার কিন্তু সে আমায় বলল, আমার যে সে ক্ষমতা নেই রে। আমি অবাক হয়ে বললাম, সে কি? আপনি তো সিদ্ধ পুরুষ, আপনার কাছে তো অনেক ক্ষমতাই রয়েছে। সে আপনি আমায় শিষ্য করতে চান না, সে বরং আলাদা কথা। একবার ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখ তো বেটা। তার কথায় আমি যে আদেশের সুর আশা করেছিলাম তার বদলে কেমন একটা অন্যরকম গলা, যেন বহু কষ্ট, বহু যুগের জমানো ব্যথায় সে আমায় ও কথা বলছে। গ্রামের রাতে অন্ধকারে ভালোভাবে সব দেখা যায় না। আমি সাধুর কাছে থাকলেও ধুনির আগুনে তার মুখ খুব স্পষ্টভাবে বোঝা যায় না। আমি তার কথা শুনে অবাকই হয়ে গেলাম। আর একটু এগিয়ে গিয়ে ভালো করে তার মুখের দিকে তাকাতেই সে হাতড়ে হাতড়ে কি একটা ধুনিতে দিল, আর তাতে একটা বড় আগুনের হলকা উঠল। আর সেই অল্প আলোয় আমি দেখলাম তারানাথের শরীর সামান্য কেঁপে উঠল। আমি প্রশ্ন করলাম, কি দেখলেন? দেখলাম সেই সাধকের চোখের মণি সাদা। আমাদের চোখের মণিতে যে কালো অংশ থাকে তা তার চোখে নেই। গোটা সাদা চোখটা কেমন অদ্ভুতভাবে এদিক ওদিক নড়ছে। রাতের অন্ধকারে ফাঁকা মাঠের মধ্যে বসে এই নিকষ কালো অন্ধকারে আমার চোখের সামনে ধুনি জ্বালিয়ে বসে এমন এক সাধক যার চোখের মণি নেই, তার বদলে আছে দুটো সাদা মার্বেলের মতো চোখ। সে কি ঠাকুরমশাই? তার মানে কি সেই সাধক অন্ধ ছিল? আমি নিজেই ব্যাপারটা এতটাই হতবাক হয়ে গেছিলাম যে কিছুক্ষণ থ হয়ে বসেছিলাম। ধুনির অল্প জ্বলা লাল আগুনে সাধুর মুখে একটা ম্লান হাসি, এই অন্ধকারও আমি অস্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝে ধুনি থেকে লাল আগুনের কুচি বেরিয়ে এসে হাওয়ায় ভাসতে ভাসতে উপরের দিকে উঠে মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ জগনের বলা একটা কথা আমার মনে পড়ে গেল। আমি বললাম, এই কারণে কি আপনি দিনের বেলা মানুষের সামনে আসেন না? তাই কি লোকালয় থেকে এত দূরে আপনি আস্তানা গেড়েছেন? সাধু মাথা নাড়ল, বলল, এভাবে কি মানুষের সামনে যাওয়া যায়? তুই বলতো। তারা যে ভয় পেয়ে যায়। মানুষ অস্বাভাবিক কিছু দেখলে একটু বেশি ভয় পায়। একবার তো একটা লোক ভয় পেয়ে গেছিল এত যে গ্রামের লোক এসে আমায় সেখান থেকে চলে যেতে বলল। নেহাত সে গ্রামে আমার কিছু চেনা লোক ছিল, তাই। একবার তো একটা গ্রামের লোক গায়ে পর্যন্ত হাত তুলেছিল। আমি তার কথায় অবিশ্বাস করতে পারলাম না। তার অবস্থা দেখে পূর্ণবয়স্ক মানুষ পর্যন্ত শিউরে উঠবে, আর গ্রামের বেশিরভাগ সময় শিশুরা থাকে পথে ঘাটে। তাদের সামনে এমনিতেই সাধু সন্ন্যাসী পড়লে তারা ভয় পায়, এ আর তো নতুন কথা নয়। আমি শান্ত স্বরেই বললাম, আপনার এই অবস্থা হলো কি করে? আপনার যদি আপত্তি না থাকে আপনি আমাকে বলতে পারেন। সচরাচর তো এমন দেখা যায় না, তাই বড়ই জানতে ইচ্ছা করছে। সাধু হাসলেন। সে হাসির মর্মার্থ বিশ্লেষণ করার সাধ্য আমার নেই। কারুর হয়তো খুব দুঃখের দিন চলছে, তার মধ্যে তুমি তাকে আবার কোনো দুঃখ দিলে। এ হাসি সেই হাসি। আমার বুকের ভেতর কেমন করে উঠল। মানুষের জীবনের অতীত বড় ভয়ঙ্কর একটা শব্দ। আমরা হাজারটা সুখের গল্প এক নিমেষে ভুলে যেতে পারি, কিন্তু একটা দুঃখের গল্প ভুলি না। মনে থেকেই যায় সেই একটা মাত্র দুঃখের গল্প। আমার হয়তো ওই একটা কথায় আমি সাধুর অতীত জীবনের কোনো এক কালো অধ্যায়ের দরজায় কড়া নেড়ে ফেলেছিলাম। আমি আর কিছুই বলতে পারলাম না।
চুপ করে রইলাম। তোর নাম কি? আমি আমার নাম বললাম। এত কম বয়সে ঘর ছেড়ে এসেছিস। সাধনার পথ যে বড় সহজ নয় তারানাথ। এ পথে পদে পদে বিপদ রয়েছে। সংসার জীবনের সাধারণ জীবন যে আমায় টানে না, আমায় বারবার এই পথে বেরিয়েই পড়তে বলে। মনের ইচ্ছের বাইরে কি শান্তি পাওয়া যায় বলুন? সাধু হেসে ধুনির কাঠ একটু খুঁচিয়ে দিলেন, তারপর বললেন, এ পথের কথা তুমি কিছুই জানো না। এ পথে যে কেমন বিপদ আছে তার প্রমাণ আমি তারানাথ, আমি নিজে। বলেই কেমন সে বিপন্নের মতো বলল, আমি ভেসে গেছিলাম তারানাথ। ক্ষমতার লোভে অন্ধ হয়ে একটা ভুলও করে ফেলেছিলাম। আর ঠিক তাতেই আমি আমার চোখ হারিয়ে অন্ধ হয়ে গ্রামের পথে পথে রাতের অন্ধকারে ঘুরে বেড়াই। দিনে সবার সামনে আসতে পারি না। সেই বিভৎস দিনের কথা আমি কোনোদিনও ভুলব না। তারানাথ থামল। অনেকক্ষণ আগে শেষ হয়ে আসা সিগারেটের টুকরোটা নারকেলের মালায় গুঁজে দিয়ে দুটো হাত ছেড়ে বলল, আমি বুঝলাম সাধু আমায় বলতে চাইছেন অতীতের কোনো কথা। এই সময় তাকে অকারণ প্রশ্ন করার কোনো মানেই হয় না, তাই চুপ করেই রইলাম। সাধু সেই সাদা চোখে তাকিয়ে রইলেন ধুনির দিকে, অথচ আমি জানি তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। আমিও তোর মতো কম বয়সে বেরিয়ে পড়েছিলাম পথে, তবে তোর চেয়ে একটু বেশি বয়স ছিল আমার তখন। ঈশ্বরকে জানার প্রবল একটা ইচ্ছে ছিল মনে। পথে বেরোবার মাত্র বছর খানেকের মধ্যে একজন গুরু মিলল, দীক্ষাও হলো। গুরুর সাথে এখানে ওখানে ঘুরতে ঘুরতে শিখলাম অনেক কিছু, নিম্ন স্তরের কিছু তন্ত্র, আর অনেক কিছু জানতে পারলাম এ পথের। হিসেব করে দেখলাম এইসব যদি আমি শিখতে চাই তাহলে আমার গোটা জন্ম যদি আমি এর পিছনে ব্যয় করি, তাহলেও সব আমার শেখা হবে না। আমি তবু হাল ছাড়লাম না। একদিন গুরু বললেন, তোমার যথেষ্ট শেখা হয়েছে, এবার নিজের পথে বেরিয়ে পড়ো দেখি। এক স্থানে দুজন সাধক একসাথে থাকলে দুজনেরই নাকি সমস্যা হবে। এমন অনেক সাধনা আছে যা একা ব্যতীত হয় না। গুরু যে ভুল কিছু বলেন না তা আমার জানা ছিল। গুরুকে ছেড়ে যাবার ইচ্ছে আমার ছিল না, তবুও আমি বাধ্য হলাম যেতে। বিদায় বেলায় গুরু আমার প্রণাম নিয়ে আমার মাথায় হাত রেখে বললেন, এ পথে তোমার অনেক উন্নতি হবে। এমন অনেক ক্ষমতা তুমি পাবে যা সবাই পায় না। কিন্তু গুরু থেমে যেতেই আমি বললাম, কিন্তু কি গুরুজি? গুরু কেমন অন্যমনস্ক ভাবে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, মনে রাখবে, তুমি যতই বড় হও না কেন, যতই ক্ষমতা অর্জন করো না কেন, ঈশ্বরের চেয়ে কিন্তু বড় তুমি কোনো দিন হতে পারবে না। জীবনে লোভের বশে পড়ে কখনোই কোনো সাধনা করবে না তুমি, তাতে তোমার বিপদ হতে পারে, বড় কোনো বিপদ। এই কথা বলে গুরু আর দাঁড়ালেন না। আমরা একটা নদীর ধারে আস্তানা গেড়েছিলাম। সাধুজির কোথাও একটা যাবার কথা ছিল, তিনি বলেছিলেন। তিনি গ্রামের পথ ধরে এগিয়ে গেলেন সেই দিকে। আপনি রয়ে গেলেন সেখানে? সেদিন রাতটা সেখানেই থেকে আমি পরের দিন বেরিয়ে পড়েছিলাম। প্রথম থেকেই আমার সব সাধনা করার ইচ্ছে ছিল। সেই সন্ধানে ঘুরতে ঘুরতে কেটে গেল 3 বছর।
এর মাঝে আমি দুবার সব সাধনা করলাম। তারপর একটা গ্রামে গিয়ে থিতু হলাম কয়েকদিনের জন্য। মাঝে মাঝে একটু থিতু হওয়া দরকার। যে গ্রামে থিতু হয়েছি সেই গ্রামের নামটা ছিল বোলপুর। সে নাম আমি কোনোদিন ভুলব না। গ্রামের লোকজন বেশ ভালো। আমি একটা পুরনো বটগাছের তলায় আশ্রয় নিয়েছিলাম। সারাটা দিন সেখানেই পড়ে থাকি। গ্রামের লোকজন এটা ওটা নিয়ে আসে আমার কাছে। কারুর ছেলের কঠিন অসুখ, তো কারুর বাড়িতে বাস্তু নিয়ে গোল। আমি কিন্তু কোনো মাদুলি কবজ সব দিতাম না, বরং বটগাছের কাছে একটা শিবলিঙ্গ ছিল। প্রতিদিন সকালে স্নান সেরে আমি তার পুজো করতাম। তারপর সেই প্রসাদ আর ফুল দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। এভাবে কয়েকদিন বেশ গেল। আমারও বেশ ভালোই লাগছিল সেখানে। বেশ সময় কাটতে লাগলো। আমার সাথে পরিচয় হয়েছিল গ্রামেরই এক যুবক গোপালের সাথে। সে আমার কাছেই বসে থাকতো। আমি তাকে মাঝে মাঝে প্রসাদ খেতে দিতাম। সবাই চলে গেলেও সন্ধ্যের দিকে সে আমার কাছে থাকতো, গল্প গাছা করত। আমার জীবনের গল্প শুনতে সে বেশ আগ্রহী ছিল। মাঝে মাঝে নিজের বাড়ি থেকে সে আমার জন্য ফল দুধও আনত। একদিন তাকে বললাম, হ্যাঁ রে গোপাল, তুই যে সারাদিন আমার কাছে পড়ে থাকিস, তোর কাজকর্ম কিছু নেই? গোপাল একগাল হেসে বলল, আমি গোয়ালার ছেলে বাবা। বাপ গরু দোয়ায় আর গ্রামে গ্রামে দুধ বিক্রি করে। আমি ভোরে উঠে দুধ দোয়াতে তার সাথে হাত লাগাই। তারপর বাপ চলে গেলে আমার আর কোনো কাজ নেই। তা তোর ঘর কি কাছেই? হ্যাঁ বাবা, গ্রামের মাঝখানে। আমার তো এখানে অনেক দিনই হয়ে গেল রে গোপাল, আর এখানে থাকতে ভালো লাগছে না। গোপাল এই কথায় কেমন যেন মুষড়ে পড়ল। তারপর বলল, বাবা, আপনি আপনি চলে যাবেন? তা তা বেশ যাবেন। তবে তবে যাওয়ার আগে একবার বনবিবির থানে যেতে পারেন। বনবিবির থান? এই কথাটা এর আগেও আমি শুনেছিলাম, তবে কথাটা আমার কাছে এর আগে কেউ পারেনি। এই প্রথম গোপালই আমায় বলেছিল। তাই আমি বললাম, বনবিবির থান? নামটা শুনেছি কয়েকবার, কিন্তু ব্যাপারটা কি বলতো? ওই গ্রামের বাইরের দিকে যে বনটা আছে, ওখানে একটা বড় গাছ আছে। গাছটা যে কি গাছ তা কেউ বলতে পারে না বাবা। অমন গাছ এ গ্রামে কেন, আর 5টা গ্রামেও দেখা যায় না। অমন গাছ নাকি এই গ্রামের অনেক বুড়ো মানুষও নাকি দেখেনি কখনো। সে কি কথা রে? এমন আবার হয় নাকি? এখনো তো কিছুই বলিনি বাবা। সে গাছটা আজ থেকে কত বছর আগে ওখানে ছিল তাও জানা যায়নি। আর সে গাছের নাকি বয়সও বাড়ে না। আমি ছোটবেলায় তাকে যেমন দেখেছি আজও তেমনই দাঁড়িয়ে আছে গাছটা। তা ওটাই কি বনবিবির থান? ওই জায়গাটাকেই সবাই বনবিবির থান বলে। ওখানে নাকি জঙ্গলের কোনো দেবী পাহারা দেয়, যাতে কেউ ওই জঙ্গলের ক্ষতি করতে না পারে। কেউ গাছ কাটতে গেলে ভয় পায় ওখানে, কিন্তু কিন্তু কি দেখে যে ভয় পেয়েছে তা আর বলতে পারে না। আমি সেদিন অবাক হলাম। গোপালের কথা শুনে আমার কেমন যেন সন্দেহ হলো, আর তার সাথে কৌতূহলও বাড়ল। এমন জঙ্গল আর বনবিবির থানের কথা আমি আগে কখনো শুনিনি। তবে গুরুর কাছে নানা জায়গায় ঘুরে জানতে পেরেছিলাম, দুনিয়াতে এমন অনেক জায়গা আছে যেখানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। অশুভ শক্তি যেমন এখানে ওখানে লুকিয়ে থাকে, তেমনি শুভ শক্তিও আছে। বনবিবির থানে যদি তেমন কোনো এক শক্তি লুকিয়ে থাকে যে বিপদ থেকে ওই জঙ্গলের গাছ আর পশুকে রক্ষা করে আসছে,
তাহলে সেখানে আমার একবার যাওয়াটা দরকার। অন্তত একবার আমার নিজের চোখে সেই জায়গাটা দেখার দরকার। সাধু থামতেই আমি বললাম, গ্রামের আর কেউ আপনাকে বনবিবির থানের কথা বলেননি কেন? তখন বুঝিনি, পরে বুঝেছিলাম তারা কেউ চায়নি আমি সেখানে যাই। যতদিন আমি সেখানে ছিলাম গ্রামবাসীর উপকার ব্যতীত অপকার তো করিনি। বনবেবীর থান নিয়ে তাদের মনে কোনো ভয় ছিল, তাই তারা সে পথ নিজেরাই মারায় না, আর আমাকেই বা বলতে যাবে কেন? আপনি কি রাজি হলেন যেতে? আরেকটা কথা, আপনার গুরু সেই সাধু আপনাকে বলেছিলেন কোনো এক বিপদ আছে আপনার, সে কথা আপনার তখন মনে হয়নি? সাধুজি ম্লান হাসল, তারপর বলল, মানুষ জন্মের পরেই তার ভাগ্য লেখা হয়ে যায়। তোমার জন্য যা লেখা হয়েছে তা হবেই। তুমি যতই তা থেকে নিজেকে দূরে রাখতে চাও না কেন, তা ঠিকই ঘটবে। আমার মনে তখনও গুরুর বলা কথা একবারও আসেনি, তাই আমি গোপালকে জানালাম আমি যাব সেখানে। তখনও কি জানতাম স্বয়ং শয়তান গোপালের মধ্যে দিয়ে আমায় সেখানে নিয়ে যেতে চাইছে, সেই বনবিবির থানে। তাহলে বাবা কাল রাতে চলুন, সন্ধ্যের পর ওদিকটা ফাঁকাই থাকে। দিনের আলোয় গ্রামের লোক সেখানে যেতে দেখলে ঝামেলা হতে পারে। ঝামেলা হবে কেন? আমরা তো কারো কোনো ক্ষতি করতে যাচ্ছি না। গোপাল কেমন অদ্ভুতভাবে হেসে উঠল, তারপর বলল, গ্রামের লোক ওদিকে যেতে ভয় পায়। বনবিপির থানে নাকি কোনো এক অপদেবতা আছে, সে চায় না যে সেখানে কেউ যাক, তাই তারা বাধা দিতে পারে। তার চেয়ে বরং কাল বিকেলে যাওয়া যাবে, আর আর সন্ধ্যে ফিরে আসবো। আমি গোপালের কথায় সায় দিয়ে দিলাম, আর মনে মনে ভেবে রাখলাম কাল বনবিবির থান থেকে ফিরে পরশু সকালে বেরিয়ে পড়া যাবে। গোপাল চলে যেতেই আমি ধুনির আগুন নিভিয়ে গাছের গায়ে হেলান দিলাম। সেদিন ঘুম পাচ্ছিল বেশ। তারানাথ থামতেই আমরা একটু নড়ে চড়ে বসলাম। একভাবে বসে থাকতে থাকতে হাত পা অবশ হয়ে যায়। কিশোরী দুহাত মাথার উপরে ছড়িয়ে দিয়ে বলল, সেই সাধু তো বনবিবির থানে ঘুরে দেখতে গিয়েছিলেন, তাহলে এমনটা হলো কেন? সব সময় সব আমাদের ভাবনা মতো হয় না যে। আমরা যা ভেবে রেখেছি তা নিশ্চিত মেলার সম্ভাবনা খুবই কম। তাই সেই সাধুর বনবিবির থানে যাওয়াটা আর নেহাত ঘুরে দেখায় সীমাবদ্ধ ছিল না। কি হয়েছিল ঠাকুরমশাই? সেই সাধুর গুরুর বলা কথাটাই সত্যি হয়ে গেল। এতদিন ধরে তন্ত্র মন্ত্র নিয়ে সাধনা করা সাধুর এক মুহূর্তের ভুলে জীবনভর তাকে তার ভুলের মাসুল দিয়ে যেতে হলো। সাধু আবার বলতে শুরু করলেন আমার কাছে সেই গল্প। চারিদিকে তখন অন্ধকার আরো কালো হয়ে এসেছে। গ্রামে দিনের বেলা ফাঁকা জায়গায় যেমন খুব গরম লাগে, তেমনই রাত নামলে লাগে ঠান্ডা। আমাদের ঠান্ডা লাগলেও একটা হালকা উত্তাপ ধুনি থেকে উঠে আসছিল। এখানে ধুনি জ্বালা দুটো কারণ আছে। এক, বনের কোনো জীবজন্তু এদিকে ঘেঁষবে না, আর ঠান্ডাটাও কম লাগবে। পরদিন সকালে গ্রামের মানুষ রোজকার মতোই আমার কাছে এলো দু একজন। আমার মন কিন্তু তখন পড়ে আছে গোপালের সেই কথায়। কি আছে ওই জঙ্গলে, আমায় তা জানতেই হবে। এ পথে যখন নতুন, তখন নানা বিষয় নিয়ে কৌতূহল জাগত মনে। আজ এত বছর পরে সেই কৌতূহল আবার অনুভব করছে। দুপুরে খাবার সময় গোপাল এসে দুধ, কলা আর চিঁড়ে দিয়ে গেল, আর বলল,
বাবা, বলছি বিকেলে আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়বো, কেমন? কারণ ওই বনবিবির থান অন্ধকারে ভালোভাবে দেখতে পাবেন না যে। আমিও মনে মনে এটাই ভেবে রেখেছিলাম তাকে বলবো, কিন্তু সে নিজেই যখন আমায় বলল তখন আমার আর আপত্তি করার কিছুই রইল না। গ্রামে সূর্য তাড়াতাড়ি ডুবে যায়। সন্ধে নামতে না নামতেই তার গায়ে লেগেই বোধহয় রাত হয়ে যায়। দুটোকে আলাদা করে দেখার বা তাদের সন্ধিক্ষণের সময়টা অনুভব করার জন্য যে সামান্য সময় মেলে তা খুবই কম। আমি খাওয়া সেরে গাছের তলায় বসে অপেক্ষা করতে লাগলাম গোপালের জন্য। সূর্য যখন পশ্চিম আকাশ লাল করে ফেলেছে, আর একটু পরেই গোটা আকাশ সিঁদুরে রাঙা করে সূর্য অস্ত যাবে, ঠিক তখনই গোপাল এসে দাঁড়ালো আমার সামনে। আমি আকাশের দিকে তাকিয়ে এতটাই বিভোর হয়েছিলাম যে প্রথমে তাকে দেখতে পাইনি। তারপর যখন দেখলাম, আর অপেক্ষা না করে উঠে দাঁড়ালাম। আমার কাঁধে একটা ঝোলা আর হাতে একটা রুদ্রাক্ষের মালা। এই ছিল আমার পথে পথে ঘুরে বেড়াবার স্থায়ী সম্পত্তি। গ্রামের পথে হেঁটে না এসে আমরা গ্রামের বাইরের একটা মাঠের মধ্যে দিয়ে এলাম। কোনাকুনিভাবে গ্রামটাকে প্রদক্ষিণ করে আমরা এসে পৌঁছালাম সেই জঙ্গলেরই কাছে। আসলে গ্রামের এই দিকে পুরোটাই জঙ্গল। যতদূর দৃষ্টি যায় কোথাও গাছপালা ছাড়া আর কিচ্ছুটি নেই। সে জঙ্গলও অতি সাধারণ নয়, বেশ গভীর আর বড় বড় গাছে ঢাকা। এই বিকেলের সময়ও জঙ্গলের ভেতরটা বেশ অন্ধকার মতো হয়ে আছে। মাটিতে প্রায় ফুটখানেক লম্বা ঘাসের ওপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে আমাদের। মাঝে মাঝে পায়ের পাতা পর্যন্ত ডুবে যায়। আশেপাশে আম, সুপারি ও বট অশ্বত্থের বাহার প্রথমে চোখে পড়লেও পরে অচেনা সব গাছের দেখা মিলতে লাগলো। এখানে বলে রাখা ভালো, হাতে গোনা কয়েকটা গাছ ছাড়া আর কোনো গাছই আমি চিনি না। জঙ্গলের যত গভীরে যেতে লাগলাম ততই যেন অন্ধকার আরো গাঢ় হতে লাগলো। এদিকে গোপাল আমার আগে হাঁটতে হাঁটতে নিজের মনেই বলে চলেছে, অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম বন্ধুদের সাথে, ফিরে গিয়ে বাপের কাছে সে কি মার খেয়েছিলাম জানেন বাবা। বলেই গোপাল হেসে ফেলল। আমি কিন্তু তখন হাসার মতো অবস্থায় ছিলাম না। কেমন জানি একটা অনুভূতি হচ্ছিল আমার। এই জঙ্গলে পা দেবার সাথে সাথেই কিন্তু এই অনুভূতি হয়নি আমার, কিন্তু জঙ্গলের একটা বিশেষ জায়গায় প্রবেশ করার পরেই আমার এই অনুভূতিটা হতে শুরু করেছে। আমি শান্ত স্বরে এদিকে ওদিকে তাকিয়ে বললাম, আচ্ছা গোপাল, আমরা কি বনবিবির থানের এলাকায় ঢুকে পড়েছি? গোপাল আগে আগে যাচ্ছিল, এবার থেমে গিয়ে বলল, হ্যাঁ বাবা, কিন্তু আপনি জানলেন কি করে? আমি আর কিছু বললাম না, ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম। গোপাল আমার একদম পাশেই হাঁটতে লাগলো। গ্রামের কেউ জানে না বাবা, আমি মাঝে মাঝেই এখানে আসি, এসে ওই বনবিবির থানে বসে থাকি, বড় ভালো লাগে আমার। এখানে কি কেউ থাকে গোপাল? কই না তো। তা আর কত দূর গোপাল? ওই তো এসে গেছি, সামনে তাকিয়ে দেখুন। আমি গোপালের কথায় সামনে তাকালাম। ভেবেছিলাম এমন কোনো গাছ দেখব যার চারিদিক হয়তো পাথর দিয়ে বাঁধানো, কিংবা অন্তত একটা পাথরের মণ্ড যাতে সিঁদুর লেপা। কিন্তু অবাক হয়ে তাকিয়ে দেখলাম গোপালের হাত নির্দেশ করছে একটা হাত সাতেক উঁচু
গাছকে। গাছটা যে কি গাছ তা আমি জানি না, কখনোই আমি অমন গাছ কোথাও দেখিনি এর আগে। গাছের ওপরের দিকে গোল ঝোপের মতো হয়ে আছে, দূর থেকে দেখলে একটা গোল মাথার মতো লাগছে, আর গাছের গুঁড়িতে 3টে ডালের অংশ এমন ভাবে আছে যেন 2টো চোখ আর একটা নাক, আর নিচের দিকের একটা অংশ এমন ভাবে আছে যেন একটা বন্ধ 2 ঠোঁটের মতো অংশ। গোপাল আমার পাশে দাঁড়িয়ে বলল, এটা কি গাছ আপনি জানেন বাবা? আমাদের গ্রামের কিন্তু কেউ জানে না। গাছটা বুড়ো হয় না জানেন, সেই ছোট থেকে একই দেখে আসছি। গোপাল আমার সাথে কথা বলছে আর আমি অবাক হয়ে গাছটাকে দেখছি। অবাক হয়ে দেখছি কারণ গাছটাকে কেন জানি না আমার খুব চেনা মনে হচ্ছিল। কোথাও যেন এমন একটা গাছের কথা আমি শুনেছিলাম। গোপাল এগিয়ে গেছে সেই গাছের দিকে। হঠাৎ হঠাৎ আমি একটা গন্ধ পেলাম। গোপাল তখন নিজের মনে বলে চলেছে, বনবিবির থানে আসলে মনের সব দোষ দূর করে আসতে হবে, না হলে বনবিবি তাকে নিজের কাছে আসতে দেবে না। আমি তার কথা ভালোভাবে শুনতে পাওয়ার আগেই গন্ধটা পেলাম। কস্তুরীর গন্ধ, বেশ কড়া। এমন কস্তুরীর গন্ধ তো আসে হরিণীর গা থেকে। আমি এদিক ওদিক তাকাতেই হঠাৎ চোখে পড়ল জঙ্গলের অন্য প্রান্তে একটা জায়গা উজ্জ্বল হয়ে আছে। অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে আছে একটা হরিণ। তার গা থেকে উজ্জ্বলভাবে বেরিয়ে আসছে আলোটা। এক নজরে দেখে মনে হয় যেন সেটা সোনার হরিণ। এইবার আমার মনে পড়ে গেল কেন গাছটাকে আমার এত চেনা লাগছিল। অনেক আগে একবার শুনেছিলাম যে বনবিবি রক্ষা করে, সেখানে তার সাথে থাকে এক মায়াবী মারিচ। তাকে তন্ত্র মন্ত্র দ্বারা আবদ্ধ করতে পারলে অনেক শক্তি লাভ করা যায়। এ কথা মনে হতেই আমি সেদিকে দৌড়ে গেলাম। ততক্ষণে আমি রুদ্রাক্ষের মালা জড়িয়ে নিয়েছি দক্ষিণ হস্তে। গোপাল আমায় সাবধান করেছিল, কিন্তু আমি তার কথা না শুনে সেদিকে দৌড়ে গেলাম। পেছনে গোপাল হয়তো অনেকটা এগিয়ে গেছিল, তাই আমার যাবার শব্দ পেয়ে সে দৌড়ে আস্তে আস্তে বলল, বাবা বাবা কোথায় যাচ্ছেন? বাবা বাবা দাঁড়ান, যাবেন না ওদিকে। আমি তখন আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েছি নিজের কাছেই। স্তম্ভন আমার শেখাই ছিল। মাটি থেকে সামান্য ধুলো তুলে নিয়ে তা মুখের সামনে এনে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করেই ছুঁড়ে দিতে যাব, এমন সময় কোথা থেকে একটা বুড়ি এসে হাজির হলো আমার আর সেই হরিণের সামনে। আমি তখন কাল পাত্র ভুলে চিৎকার করে বলে উঠলাম, কে তুই? সরে যা এখান থেকে, সরে যা, আমার কাছে বাধা দিস না। বুড়ি কিন্তু কিছু বলল না, নীরবে আমার দিকে তাকিয়ে রইল শুধু। তখন রাত নেমেছে, কিন্তু কোনো এক আশ্চর্য মায়ায় আমি তাকে আর হরিণটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আবার বললাম, সরে যা এখান থেকে, আমায় আমার কাজ করতে দে। বুড়ি এবারও কিন্তু কিছু বলল না। আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তার পরনে একটা সাদা শাড়ি। কুঁজো হয়ে সে তাকিয়ে আছে আমারই দিকে। মাথার চুল যে এত সাদা হতে পারে তা আমার জীবনেই প্রথমবার দেখা। তখনই সব লক্ষ্য করিনি তা নাথ, তখনই সব দেখলে আজ আর এমন হতো না হয়তো। আমি হাতের ধুলোটা ছুঁড়ে দিতে যেতেই সেই বুড়ির হাতের লাঠি একবার মাত্র উপরে উঠল, তাতেই আমার পায়ের নিচে টলে উঠল। এদিকে এদিকে গোপাল চিৎকার করে চলেছে, বাবা ফিরে আসুন বাবা, এখানে এখানে তন্ত্র মন্ত্র চলে না বাবা কিছু। আমার আর সেসব শোনার নেই। মাথাটা টলে উঠল, কিন্তু কিন্তু সামলে নিলাম, আর সাথে সাথেই মাথার ভিতর রক্তটা পুরো দমে চড়ে গেল। বললাম, তবে রে, তোর এত সাহস, তুই জানিস না আমি কে? ব্যাস,
এই কথাটাই আমার মুখ থেকে শেষ উচ্চারিত হয়েছিল। সেই বুড়ির দু চোখ আবার জ্বলে উঠল। সাথে সাথেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল তারানাথ। আমাদের চোখের সামনে বুড়ি যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো, আর তার সাথে সাথে সেখানে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালো একটা গাছ। আমি প্রথম অবাক হলাম। এই গাছটাই আমি সামান্য কিছু সময় আগে দেখেছি আমার পিছনে, সেই বনবিবির থানে। আমি আর কিছু বুঝে ওঠার আগেই সেই গাছের গায়ে চোখের মতো জায়গাটা জ্বলে উঠল, আর আমি একবারই দেখলাম সেখানে সাধু বলতে বলতে একবার কেঁপে উঠলেন যেন। তার সাদা রঙের মণিহীন চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তার মুখ থেকে আর শব্দ বেরুচ্ছে না। কেমন যেন উদাসভাবে তাকিয়ে আছেন তিনি। আমি আর কিছু বলতে পারলাম না। সাধু অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর বললেন, যখন চোখ খুললাম দেখি আমি মাটিতে শুয়ে আছি। আমার মাথার কাছে গোপাল বসে হাউ মাউ করে কাঁদছে। আমার জন্য সব হয়েছে বাবা। আমি যদি আপনাকে না আনতাম তাহলে এমনটা হতো না। এসব শোনার মতো অবস্থায় আমি ছিলাম না, কারণ চোখ খোলার পর থেকে আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না তারানাথ। সেই গাছের গায়ে দু চোখ থেকে বেরিয়ে আসা একটা জিনিস আমার চোখ দুটো অন্ধ করে দিয়েছে। তারানাথ থামল। কিশোরী বলল, এখানেই শেষ? সাধুজির এমন ভয়ানক পরিণতি হলো কেন? ওই হরিণ ধরতে যাবার জন্য? ও হরিণ সাদা হরিণ নয়। বনবিবির কাছে তার এলাকার মধ্যে কেউ পাপ বোধ কিংবা অন্যায় করতে গেলে তাকে শাস্তি দেয়। আর এই হরিণ ছিল মায়াবী মারিচ, তাই তাকে ধরতে যাওয়ার শাস্তি হিসাবেই এই শাস্তি। সেই সাধুর সাথে আর আপনার দেখা হয়েছিল কখনো? না, তবে গল্পের শেষটা এখনো বাকি আছে। সাধু ধুনির আগুন আবার খুঁচিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তারানাথ, একটা ব্যাপার তুমি লক্ষ্য করতে ভুলে গেছো। আমি কিন্তু প্রতিবার ঠিকভাবে ধুনির আগুন খুঁচিয়ে দিয়েছি। আমি এই কথায় অবাক হয়ে গেলাম। তাহলে কি আমায় এতক্ষণ ধরে মিথ্যে বললেন সাধু? সাধুজি এবার হেসে বললেন, না তারানাথ, আমি তোমায় কিচ্ছু মিথ্যে বলিনি। সেদিন গোপাল অনেক কান্নাকাটি করেছিল সেই বনবিবির থানে বসে। আমিও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলাম। ঠিক তখনই সেই গাছের একটা ডাল এসে আমার চোখে লাগে। আমি আবার জ্ঞান হারাই। দিনের বেলায় আমি দেখতে না পেলেও রাতের বেলায় আমি দেখতে পাই। আর তার সাথে আরও একটা ব্যাপার হয়, যার কোনো কারণ আমার এখনো জানা নেই। একটু ভালো করে বাতাসে নাক রেখে দেখো তো, কোনো গন্ধ পাও নাকি তারানাথ? আমি এবার বজ্রাহতের মতো হয়ে গেলাম, কারণ বাতাসে তখন স্পষ্ট কস্তুরীর গন্ধ পাচ্ছি। তারানাথ থামতেই আমরা বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরী বলল, এই গোপাল নামের লোকটার জন্যই সব হয়েছিল জানো।
সব হয়েছিল ভাগ্যের জন্য। সেই গুরু তো তাকে বলিয়ে দিয়েছিলেন লোভ না করতে। কিন্তু এখানে লোভ কিসের? আমি হেসে উঠলাম, তারপরে বললাম, ক্ষমতার, তন্ত্রের ক্ষমতার। বৃষ্টি এখনো নামেনি, তবে নামবে বলে মনে হচ্ছে। এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও বনবিবির ধান। আজকের গল্প পাঠে ছিল শুভধর। অন্যান্য চরিত্রে অতনু, বাল্মীকি, আদিত্য ও শুভজিৎ। গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি বুবাই। আজকে শব্দগ্রহণ ও আবহে রয়েছে মিহাস প্রোডাকশন হাউস থেকে মৌমিতা সাহা, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল, পর্ব পরিচালনায় মৌমিতা ও বুবাই। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।